সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সান্তাল মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজ 11 শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের তৃতীয় অধ্যায়ে তোমরা যা শিখতে পারবে সেটা হলো শিখন বল উৎপাদন মাত্রা সম্পর্কে তোমরা জানতে পারবে, উৎপাদন মাত্রা গুরুত্ব সম্পর্কে জানতে পারবে এবং মাত্রাজনিত ব্যয় সংকোচনের ধারণা সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আসবো উৎপাদন মাত্রা কাকে বলে সে সম্পর্কে। উৎপাদন মাত্রা, তো একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ বা কতটুকু পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে সেটা হলো উৎপাদন মাত্রা। কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ কম হলে সেটা স্বল্প বা নিম্ন উৎপাদন মাত্রা। আবার কোনো প্রতিষ্ঠান যদি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটা হবে উচ্চ উৎপাদন মাত্রা। তো ওই প্রতিষ্ঠান উপকরণ ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে উৎপাদন পরিমাণও বৃদ্ধি করতে পারে। উৎপাদন মাত্রা সম্পর্কে ইকোনমিক কনসেপ্টে বলা হয়েছে, উৎপাদন মাত্রা হচ্ছে উৎপাদনকারী কর্তৃক গৃহীত কারখানার আয়তন, কারখানার সংখ্যা ও কৌশলকে বোঝায়। উৎপাদন মাত্রা আলোচনা করতে গেলে এখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, যেমন উৎপাদন মাত্রা সম্পর্কে আমরা যদি বলতে যাই তাহলে ওখান থেকে আমরা জানতে পারি যে কারখানার আয়তন সম্পর্কে আমরা জানতে পারবো এবং ওই কারখানা উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান যে উৎপাদন পরিমাণ বৃদ্ধি করতে পারে তার সম্পর্কে জানতে পারবো। দক্ষতা, উন্নত কলাকৌশল এবং মেশিন ব্যবহার করে উৎপাদন পরিমাণ যে বাড়াতে পারে সেই সম্পর্কে জানতে পারবো। তো উপরে আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে সেটা হবে প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো আমি এখন আসি উৎপাদন মাত্রার গুরুত্ব সম্পর্কে। একটা প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রার গুরুত্ব অত্যন্ত আবশ্যক, কেননা উৎপাদন মাত্রার উপর ওই প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে। যে প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা যত বেশি হবে সেই প্রতিষ্ঠানের সফলতা হার তত বেশি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন মাত্রার যে গুরুত্ব কতটুকু একটা ব্যবসার ক্ষেত্রে তা তোমাদের আমি জানাবো। প্রথমে আমি আসবো উৎপাদন মাত্রার গুরুত্ব কি কি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে সেটা আমি তোমাদের আজকে আলোচনা করব। প্রথমে আসবো শ্রম বিভাগ। কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদন মাত্রা বেশি হয় তাহলে সেই প্রতিষ্ঠান ছোট ছোট অংশে কাজগুলো ভাগ করে নেওয়া হয়। ছোট ছোট কাজ ভাগ করার মাধ্যমে যে যার যোগ্যতা অনুযায়ী কাজগুলো ভাগ করে দেওয়া হয় এবং সে বিষয়ে সে দক্ষ হয়ে ওঠে। তাহলে সহজে আমরা সেই পণ্যটা অতি দ্রুত উৎপাদন করতে পারবো এবং ব্যয়টা কম হবে। ক্রয় ও বিক্রয়ের মিতব্যয়িতা। উৎপাদন পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাকে উপকরণ বেশি কিনতে হবে, আর একসাথে অনেক পরিমাণ উপকরণ কিনলে সেটা ব্যয়ও কম হবে। আবার যেহেতু উৎপাদন আমার এখানে কম ব্যয়ে আমরা উৎপাদন করতে পারছি, কাজে কম লাভে অনেক পরিমাণ পণ্য আমরা বিক্রি করতে পারবো। যন্ত্রপাতি দক্ষ ব্যবহার। উৎপাদন পরিমাণ যদি কমও হয় তাহলে যন্ত্রপাতি কি হবে, ব্যবহার না করে আমাকে ফেলে রাখতে হবে। আর উৎপাদন পরিমাণ বেশি হলে যন্ত্রপাতির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়। স্থায়ী ব্যয়, মিতব্যয়িতা। স্থায়ী ব্যয় হলো ফিক্সড কস্ট। একটা প্রতিষ্ঠানে কিছু কিছু ব্যয় আছে যেগুলো চাইলে কমানো যায় না। উৎপাদন বাড়ুক আর কমুক সেই ব্যয়টা স্থির থাকে, কিন্তু উৎপাদন মাত্রা যদি বাড়ানো যায় তার স্থায়ী ব্যয় পূর্ণাঙ্গ ব্যবহার হয় এবং একপ্রতি উৎপাদন খরচও কম হয়। উপজাত দ্রব্যের ব্যবহার। কারখানায় কোনো পণ্য উৎপাদন করতে গেলে কিছু পণ্য উপজাত বা কিছু অংশ বেঁচে যায় বা কাজ করার সময় কিছু অংশ পড়ে যেতে পারে মেশিন থেকে, সেগুলো আমরা পুনঃ প্রক্রিয়াকরণ করে নতুন পণ্য উৎপাদন করতে পারি যদি সেই প্রতিষ্ঠানটা বড় আকারে উৎপাদন করে। গবেষণা উন্নয়ন। যে প্রতিষ্ঠানের নিজস্ব গবেষণা কেন্দ্র আছে সেই প্রতিষ্ঠানটা তত উন্নত, কেননা গবেষণার মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন ধরনের ডিজাইন, পণ্যের গুণগত মান সম্পর্কে সেখানে রিসার্চ করা হয়। আর একমাত্র বড় ধরনের প্রতিষ্ঠানই এই গবেষণা উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব। এ কারণে
উৎপাদন মাত্রা যদি বেশি হয়, বড় প্রতিষ্ঠান হয়, তাহলে গবেষণা উন্নয়ন করে নতুন নতুন পণ্য আবিষ্কার এবং পণ্যের মান উন্নয়নের মাধ্যমে সে প্রতিষ্ঠান বাজারে টিকে থাকে এবং উত্তরোত্তর সে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। কারিগরি ব্যয় সংকোচন। যদি প্রতিষ্ঠানটি উন্নত মানের মেশিন ব্যবহার করে, তাহলে অল্প খরচে হাতে সংস্পর্শ ছাড়া পণ্য তৈরি করা যাবে। এতে একদিকে যেমন উন্নত মানের পণ্য পাচ্ছি, অন্যদিকে কম শ্রমিক ব্যবহার করে আমরা পণ্যটা উৎপাদন করতে পারি। ব্যবস্থাপক ব্যয় সংকোচন। ব্যবস্থাপকের যে বেতন আছে, যে কাজগুলো আছে, তার পরিপূর্ণ ব্যবহার যদি নাও করে সেই প্রতিষ্ঠান, তাকে তার মজুরিটা দিতে হবে, তার যে বেতন সম্মানী সেটা দিতে হবে। এ কারণে ব্যবস্থাপক ব্যয় সংকোচন করা তখনই সম্ভব যখন ব্যবস্থাকে তার যোগ্যতা দক্ষতা পূর্ণাঙ্গ ব্যবহার করা সম্ভব হয়। আর্থিক ব্যয় সংকোচন। অনেক প্রতিষ্ঠান আছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান চাইলেও ঋণ পায় না, কিন্তু সেই প্রতিষ্ঠান যদি বড় প্রতিষ্ঠান হয়, তাহলে যে কোনো সেক্টর থেকে সহজে ঋণ পাওয়া যায়, যা আর্থিক ব্যয় সংকোচন করে। ঝুঁকি হ্রাস। ছোট ছোট প্রতিষ্ঠানগুলো 2 থেকে 1টি পণ্য উৎপাদন করে বাজারে পণ্যটা বিক্রি করে। সেই ক্ষেত্রে ওই 2 থেকে 1টি পণ্যের চাহিদা কোনো কারণে হ্রাস পেলে বা বিক্রি না হলে সে প্রতিষ্ঠান অনেক লোকসান হয় এবং পরবর্তী সেই প্রতিষ্ঠানটি সামনে এগোতে পারে না। কিন্তু যদি বড় প্রতিষ্ঠান হয়, তাহলে অনেকগুলো পণ্য বাজারে সেই প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করে। 2 থেকে 1টি প্রতিষ্ঠানে একটি পণ্য যদি কোনো কারণে মুখ থুবড়ে পড়ে, তাহলে সেটা সমস্যা হয় না, কেননা অন্যান্য পণ্য বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। প্রক্রিয়াগত সুবিধা। বড় বড় প্রতিষ্ঠানে যে মেশিন সেট আপ দেওয়া হয়, একটা প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুনভাবে আবার সেটিং দিয়ে অন্য কাজ করা সম্ভব হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে একই মেশিনে আমরা আটা, ওই মেশিনে আবার গম, ওই মেশিনে আবার হলুদ, ওই মেশিনে আবার আমরা ঝাল, এগুলো প্রক্রিয়াকরণ করতে পারি। নির্মাণ ব্যয় সংকোচন। কোনো প্রতিষ্ঠান যদি প্রথমে চালু করতে যাওয়া হয়, তাহলে আমরা দেখতে পাই যে নির্মাণ করার জন্য কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। তো একবার যদি সেই ফর্মালিটিগুলো মেনটেন করা হয়, পরবর্তী সেই ব্যয়টা আর হয় না। এ কারণে নির্মাণ ব্যয় হ্রাস করে। কর্মসংস্থান। যখন একটা প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধি পাবে, অটোমেটিকভাবে সেই প্রতিষ্ঠানের সার্বিক কাজ, উৎপাদন থেকে শুরু করে ওই পণ্য বাজারে বিপণন পর্যন্ত প্রচুর লোকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি একজন শ্রমিক কাজ করে, তাহলে তার আয় বাড়বে, আর আয় বাড়লে সে তার চাহিদা অনুযায়ী পণ্যটি কিনে জীবনযাত্রার মান বাড়াতে পারে। আবার উৎপাদন মাত্রা বৃদ্ধির সাথে সাথে একক প্রতি পণ্যের মান কমে যায়। এর ফলে মানুষের যে চাহিদাগুলো সহজে সেগুলো পূরণ করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমার উৎপাদন মাত্রার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছ। তো এখন আমি আসবো মাত্রাজনিত ব্যয় সংকোচনের ধারণা। একটা প্রতিষ্ঠান জন্য উৎপাদন মাত্রার গুরুত্ব আবশ্যক। একমাত্র ওই প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণে বা উৎপাদন ক্ষমতায় ওই প্রতিষ্ঠানটা কেমন সেই সম্পর্কে সাময়িক ধারণা প্রদান করে। যদি কোনো প্রতিষ্ঠান অনেক পরিমাণ পণ্য উৎপাদন করে, তাহলে আমরা ধরে নেব সেই প্রতিষ্ঠানটি বৃহৎ। কোনো প্রতিষ্ঠানের মধ্যম পরিমাণ পণ্য উৎপাদন করে, তাহলে আমরা ধরে নিই সেই প্রতিষ্ঠানটি মাঝারি। আবার কোনো প্রতিষ্ঠান যদি অল্প পরিমাণ পণ্য উৎপাদন করে, তাহলে আমরা ধরে নিই সেই প্রতিষ্ঠানটা ক্ষুদ্র। যদি কোনো প্রতিষ্ঠান স্বল্প ব্যয়ে পণ্য উৎপাদন করতে পারে, সেটা হবে মাত্রাজনিত ব্যয় সংকোচন। এটা একমাত্র সম্ভব বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান। যে কাজগুলো ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান করতে পারে না, বৃহৎ বা বড় প্রতিষ্ঠানগুলো সহজে ব্যয় হ্রাস করতে পারে। এখানে দুইভাবে ব্যয় সংকোচন করা যেতে পারে। একটা হলো অভ্যন্তরীণ ব্যয় সংকোচন, আর একটা হলো বাহ্যিক ব্যয় সংকোচন। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন কোনগুলো? মানে একটা প্রতিষ্ঠানের
ভিতরে যে কার্যকলাপের মাধ্যমে ব্যয় সংকোচন করা যায় সেটা হলো অভ্যন্তরীণ ব্যয় সংকোচন। এখন আমরা আসতে পারি কারিগরি ব্যয় সংকোচন। দক্ষ কর্মী, দক্ষ প্রযুক্তি এবং উন্নত মেশিন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা কারিগরি ব্যয় সংকোচন করতে পারি। এরপর আসি ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচন। আমি ব্যবস্থাপকের যোগ্যতা এবং দক্ষতা পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারে ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচন করা সম্ভব। বাণিজ্যিক ব্যয় সংকোচন, যদি আমি অনেক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি তাহলে ক্রয় করার সময় যেমন কম দামে পণ্য বিক্রি করতে পারবো, বিক্রয় করার সময় আমরা কম দামে অনেক লাভে পণ্যটা বিক্রি করতে পারবো, কারণ যে আমার উৎপাদন ব্যয় কম। আর্থিক ব্যয় সংকোচন, যদি কোনো প্রতিষ্ঠান বড় হয়, স্বল্প সুদের হার কম, স্বল্প খরচে খুব সহজে আমরা আর্থিক প্রয়োজনটা মেটাতে পারব। শ্রম বিভাগ, একটা বড় প্রতিষ্ঠানের কাজের সুবিধার জন্য শ্রমকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। উৎপাদনের বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়, আর উৎপাদনের বিভিন্ন সেক্টরে ভাগ করার ফলে যে যে কাজে দক্ষ সেই কাজে তাকে নিয়োজিত করে আমরা স্বল্প ব্যয় পণ্য তৈরি করতে পারবো। এর ফলে ওই ব্যক্তি ওই বিষয়ে অনেক দক্ষ হয়ে ওঠে। উপজাত দ্রব্যের ব্যবহার, পণ্য তৈরি করার সময় দেখি যে অনেক পণ্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেগুলো অনেক বেশি পরিমাণ হলে আমরা পুনরায় প্রক্রিয়াকরণ করে নতুন পণ্য তৈরি করতে পারি। ধরা যাক একটা গার্মেন্টসে আমরা পোশাক তৈরি করি, সেখানে অনেক ছিট কাপড় ছোট ছোট আকার পড়ে থাকে, তাহলে ছোট ছোট ছিট কাপড়গুলো দিয়ে যদি আমি মেশিনে রিফাইন করে কাপড়ে তুলা তৈরি করতে পারি, এইরকম আর কি। বাণিজ্যিক ব্যয় সংকোচন, মানে প্রতিষ্ঠানের বাইরে যে উপাদানগুলো পণ্য উৎপাদন ক্ষেত্রে সুবিধা প্রদান করে সেগুলো হলো বাণিজ্যিক ব্যয়। আর বাণিজ্যিক ব্যয় কী করে সংকোচন করা যায় তা আমি এখানে আলোচনা করব। যেমন কেন্দ্রীয় ব্যয় সংকোচন, সরকার নির্দিষ্ট একটি এলাকায় শিল্প এলাকা ঘোষণা করে, সেখানে শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে তোলা হয় সরকার কর রেয়াত দেয়, কর মৌকুব করে দিতে পারে বা আংশিক পরিমাণ কর দেয়। সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, পানি, বিদ্যুৎ, শ্রমিক সকল সুবিধা পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে কেন্দ্রীকরণ ব্যয় সংকোচন। যদি ওইখানে ওই প্রতিষ্ঠান গড়ে তোলা হয় তাহলে সে ব্যয়টা হ্রাস পাবে। তথ্যগত ব্যয় সংকোচন, যদি শিল্প এলাকার মধ্যে হয়, যেখানে সরকার শিল্প এলাকা ঘোষণা করে, ওখানে কেন্দ্রীয়ভাবে একটা গবেষণা থাকে, আমরা সেখান থেকে কেন্দ্রীয়ভাবে গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি এবং নতুন নতুন কলাকৌশল, নতুন নতুন ডিজাইন আমরা ওখান থেকে পেতে পারি। তাহলে অল্প পরিমাণ আমরা ওখানে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন তথ্য পেয়ে থাকি, যে একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আবশ্যক। খণ্ডিতজনিত ব্যয় সংকোচন, আমরা অতি সহজে একটা উৎপাদন সেক্টর বিভিন্নভাবে ভাগ করতে পারি এবং যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আমরা কর্মীও নিয়োগ দিতে পারি, কারণ যে যখন একটা শিল্প এলাকার মধ্যে গড়ে উঠবে সেখানে অনেক দক্ষ কর্মীও পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণা অত্যন্ত আবশ্যক আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে। যে প্রতিষ্ঠান উৎপাদনের ক্ষেত্রে যত কম রেটে ভালো মানের পণ্য তৈরি করতে পারবে, ঠিক সেই প্রতিষ্ঠান বাজারে অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের এই পর্যন্ত। সামনে ক্লাসে আমি এর পরবর্তী অংশগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবে।